আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একজন একটু বলবেন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছে? সাউন্ড জি শোনা স্যার, যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, সাউন্ডও ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়তেছিলাম, ঠিক আছে? আমরা সেই ডাইজেস্টিভ সিস্টেমেরই একটা পার্ট, খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা গত ক্লাসে ডাইজেশন প্রসেসটা দেখেছিলাম, মেকানিজম, অর্থাৎ আমরা যে খাবার খাই, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেটা কিভাবে ডাইজেশন হয় সেই মেকানিজম আমরা দেখেছিলাম। আমরা এই ডাইজেস্টিভ সিস্টেমের এই মেকানিজমের সাথে রিলেটেড যেটা আমরা বলেছিলাম যে গল ব্লাডার থেকে বাইল নিঃসরণ হয়। হ্যাঁ, সেই বাইলটা আমাদের কি হজমে, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার হজম করতে সহায়তা করে, এবং প্যানক্রিয়াস থাকে। অর্থাৎ টোটাল যে ডাইজেস্টিভ সিস্টেম আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ডাইজেস্টিভ ট্রাক্ট একটা পার্ট, আর একটা ছিল অ্যাক্সেসরি অর্গান। এই অ্যাক্সেসরি অর্গানের মধ্যে আমাদের ছিল টিথ, তারপর স্যালিভারি গ্ল্যান্ড, এরপরে হচ্ছে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। হ্যাঁ, এখানে প্যানক্রিয়াস থেকে একটা পাতার মতো। তো আজকে আমরা আলোচনা করব এই যে এখানে লেখা আছে দেখেন, হেপাটো বিলিয়ারি সিস্টেম বা এইচবিএস সম্পর্কে। হ্যাঁ, তো এখানে প্রিফিক্স যেটা আছে হেপাটো, এই হেপাটো শব্দের অর্থ হচ্ছে লিভার, ঠিক আছে, এবং বিলিয়ারি বলতে হচ্ছে বাইল রিলেটেড। অর্থাৎ এই সংক্রান্ত পানিটা জমা হয় যেহেতু এখানে গল ব্লাডারের মধ্যে থাকে, মেইনলি সিক্রেশন হয় হচ্ছে লিভার থেকে। লিভার থেকে বাইলটা এসে গল ব্লাডারে আসে। তো কিভাবে কোন পথে আসে সেটা আমরা এখানে দেখব, এবং পরবর্তীতে এখান থেকে প্রয়োজন অনুসারে আবার যখন আসবে স্টোমাক হয়ে ডিউডিনামে যখন আসে, এই যে ডিউডিনামের যে পার্ট, সেকেন্ড পার্ট অফ ডিউডিনাম, ডিউডিনাম সেকেন্ড পার্ট, সেকেন্ড পোর্শন, এই পোর্শনে যখন আসে এখানে তখন প্রয়োজন অনুসারে ওই বাইলটা সিক্রেশন হয়, এবং এখানে যে প্যানক্রিয়াসটা থাকে, এই প্যানক্রিয়াস থেকেও প্যানক্রিয়াটিক জুস, হ্যাঁ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, এগুলো নিঃসৃত হয়। ঠিক আছে, তো এই যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে হেপাটো বিলিয়ারি সিস্টেম। আজকে আমাদের তেমন ডিটেলস কোনো করা থাকবে না, কোনো স্লাইড থাকবে না, জাস্ট আমরা একটু মেকানিজমটা বুঝবো, এই সিস্টেমটা একটু বুঝবো কিভাবে বাইকটা যাচ্ছে। এবং এটার সাথে রিলেটেড হচ্ছে আমাদের জন্ডিস, এটা আমরা হেমাটোলজির অংশে অর্থাৎ ব্লাডের আরবিএস এর অংশের মধ্যে যখন ব্রেকডাউন অফ আরবিএস পড়েছিলাম আমরা, আরবিসি, সেই আরবিসির যে পার্টটা ছিল রেড ব্লাড সেল, ওখান থেকে কিভাবে বিলিরুবিন তৈরি হয় সেটা আমরা পড়েছিলাম। তো এটা আমরা আবার একটু রিভিশন করবো, হ্যাঁ, পাশাপাশি যে কিভাবে মূলত জন্ডিসটা হয়, এটা আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে পাবো, প্যাথোলজির মধ্যেও পাবো, যেহেতু এটা ডাইজেস্টিভ সিস্টেম এবং ব্লাডের সাথে রিলেটেড, কাজে এটা সব জায়গাতে আসতে পারে। এটা এমন একটা টপিকস যেটা আপনার ফিজিওলজিতে আসতে পারে, প্র্যাকটিস অফ মেডিসিনে আসতে পারে, প্যাথোলজিতে আসতে পারে, এবং এখানে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এটা আসতে পারে। ঠিক আছে, তো আমরা দেখি হেপাটোবিলিয়ারি সিস্টেমটা কি। হেপাটোবিলিয়ারি সিস্টেম হচ্ছে গিয়ে লিভার, গল ব্লাডার এবং প্যানক্রিয়াস, এই অংশটুকু মিলিয়ে যে সিস্টেম, যে তন্ত্র পরিচালিত হয় সেটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম। এই হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে কেউ কিছু বলতে চাচ্ছিলেন? এই হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে আমাদের মেইন যে গ্ল্যান্ড বা মেইন যে অর্গান সেটা হচ্ছে কি লিভার। এই লিভার হচ্ছে আমাদের সবচেয়ে বডির মধ্যে মানে সবচেয়ে সলিড একটি বড় গ্ল্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণত আমাদের অ্যাবডোমিনের মধ্যে থাকে রাইট পোর্শনে। অর্থাৎ আমরা যদি পেটটাকে যে ভাগ করি, আমাদের 9টা রিজিয়ন আছে, সেটার মধ্যে মেইনলি এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়নের মধ্যে লিভারের মেইন অংশটা থাকে। এছাড়া কিছুটা থাকে এপিগ্যাস্ট্রিক অংশ, মাঝ বরাবর উপরের দিকে এই লিভারটা থাকে। এবং এটা ডাইজেশনের ক্ষেত্রে, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবারের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরও আমার বডির টোটাল সিনথেসিস যে অংশগুলো থাকে, সংশ্লেষ যে অংশগুলো থাকে,
অর্থাৎ লিভার করেন এমন কোনো কাজ নেই, অনেকগুলো কাজের সাথে লিভারটা জড়িত। এই জন্য আমরা বলা হয়ে থাকে যে লিভার সুস্থ মানে আমার বডির 80% সুস্থতা নির্ভর করে লিভারের উপরে। ঠিক আছে, তো এই লিভারটা মূলত 4টা লোব থাকে, 4টা পার্ট থাকে। হ্যাঁ, এখানে একটা মাঝখানে নাস থাকে, একটা হচ্ছে রাইট লোব, লেফট লোব, এরপরে থাকে উপরের দিকে পিছনে এটা হচ্ছে কোডেড লোব, আর একটা হচ্ছে কোয়ার্টেড লোব নিচের দিকে। হ্যাঁ, এখানে এটা আসলে যেহেতু ছবিটা এক এক সময় এক এক ভাবে, আপনারা যে কোনো অ্যানাটমিক্যাল যদি ছবিগুলো দেখতে চান ভালো মতো, কারণ বইয়ের মধ্যে তো আসলে বোঝানো সম্ভব না, এক এক বইয়ের মধ্যে এক এক রকম থাকে। এই জন্য যে কোনো অ্যানাটমিক্যাল যদি পিকচার দেখতে চান আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, ওখানে 3D ছবিগুলো থাকে, অথবা অনেক ধরনের ছবিগুলো থাকে, ক্রস সেকশন ছবি থাকে, অরিজিনাল ছবি থাকে, মানে ডায়াগ্রাম থাকে, তারপর হচ্ছে স্কেচ পেন্সিলের যেটা আঁকা সেটা থাকবে, ঘুরে ঘুরে সব ধরনের ছবি থাকে, এগুলো দেখে নিবেন। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো মেইনলি এই যে বাইলটা যে সিক্রেশন হয়, লিভারের মূল কাজটাই হচ্ছে কিন্তু কি করা, বাইল সিক্রেশন করা। হ্যাঁ, অর্থাৎ প্রোডাকশন এন্ড সিক্রেশন অফ বাইল। যদি বলা হয় লিভারের কাজটা কি, লিভারের মেইন কাজই হচ্ছে প্রোডাকশন এন্ড সিক্রেশন অফ বাইল, বাইলটাকে তৈরি করবে এবং সে সিক্রেশন করবে। এছাড়া বিভিন্ন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোকে সে সিনথেসাইজ করে, সংশ্লেষ করে, অর্থাৎ সে এটাকে এমন ভাবে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে যেন আমার বডি সেটাকে কি করতে খুব সহজে অ্যাবজর্ব করতে পারে। এই প্রসেসটাকে বলা হয় সিনথেসিস করা। ঠিক আছে, এছাড়া সে পুষ্টি এবং ভিটামিন, নিউট্রিয়েন্ট, ভিটামিন এগুলোকে মেটাবলিজম করে, অর্থাৎ পরিশোষণ করে। তারপরে হচ্ছে লিভার, এটাকে আমাদের বডির স্টোর হাউস বলা হয়। কি বলা হয়? স্টোর হাউস। অর্থাৎ সে প্রয়োজনের সময় আবার বডির থেকে গ্লুকোজ, তারপর হচ্ছে ভিটামিন, আয়রন এগুলোকে সে স্টোর করে রাখে, ধারণ করে রাখে। যদি কখন আমার বডিতে এগুলো ঘাটতি থাকে তখন সে সময় মতো এগুলো কি করবে, সংশ্লেষ করবে। এছাড়া বিভিন্ন টক্সিক উপাদানগুলোকে সে কি করে, ধ্বংস করে বিভিন্ন রকমের সে সাবস্টেন্স দ্বারা। সে যেমন ধরেন ওই যে আমাদের যে বডির বিভিন্ন রকমের যে অপ্রয়োজনীয় অংশগুলো, যেমন বিলিরুবিন, এই বিলিরুবিনটাকে সে সহজে আমার বডিকে থেকে বের হতে সহায়তা করে। ঠিক আছে, এবং যখন জরায়ুর মধ্যে ভ্রূণ অবস্থার মধ্যে থাকে, মানে যখন মাতৃগর্ভের মধ্যে বাচ্চা ভ্রূণ অবস্থায় থাকে, ওই সময় এই লিভার থেকে মেইন আরবিসি, যেটা আমাদের রেড ব্লাড সেল, সেটা তৈরি হয় লিভার থেকে। কাজে লিভারের গুরুত্বটা আমাদের কিন্তু খুব মানে বেশি, এবং এটা যেন সুস্থ থাকে এটা আমাদের চেষ্টা করা উচিত। এই লিভারের মধ্যে এই যে দেখেন বিভিন্ন এই যে কি বলে যন্ত্রপাতির ভিতরে ঢুকছে। হ্যাঁ, এছাড়া নার্ভ ঢুকছে, তারপর হচ্ছে আরো গ্ল্যান্ড, নার্ভের সাথে যে ব্লাড ভেসেল যেটা আর কি আর্টারি, যেখান দিয়ে প্রবেশ করে লিভারের ভাঁজ দেওয়া অংশ, এটাকে বলা হয় পোর্টা হেপাটিস। হ্যাঁ, অর্থাৎ এখান দিয়ে খাস করা একটা অংশ যেখান থেকে, জি আপনার কথাটা বুঝিনি, আরেকবার বলেন। মানে আপনার কথাটা বোঝা যায়নি, একটু আরেকবার বলেন। তো লিভারের মধ্যে যেখান থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, তারপর হচ্ছে নার্ভ প্রবেশ করে, সেটাকে বলা হয় পোর্টা হেপাটিস। হ্যাঁ, শব্দ একটু মনে রাখবেন, পোর্টা হেপাটিস। পোর্ট, পোর্ট মানে বন্দর, প্রবেশ পথ। হ্যাঁ, তার মানে হেপা মানে যেহেতু লিভার, লিভারের ভিতরে প্রবেশ করে ওখান থেকে বের হয় যে জায়গাটা থেকে, এটা বলে পোর্টা হেপাটিস। এই লিভারের থেকে পাশেই নিচে এই দেখেন ছোট্ট একটি অনেকটা নাশপাতি আকৃতির, হ্যাঁ, বা ছোট সাইজের একটা লাউ আকৃতির, এটা একটা যে থলির মতো অংশ, এটাকে বলা হয় গল ব্লাডার। ঠিক আছে, এই গল ব্লাডারটা এটা ছোট্ট, ধরেন 3 থেকে 7 সেন্টিমিটারের মতো লম্বা হয়, পাশে হচ্ছে গিয়ে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো প্রশস্ত। এই জায়গাটা একটা ব্যাগের মতো, থলির মতো। এর মূলত 3টা পার্ট থাকে। এখানে এই যে চিকন যে ঘাড়ের মতো যে অংশটা, এটাকে বলা হয় নেক। হ্যাঁ, নেক অফ গল ব্লাডার, ঘাড়। হ্যাঁ, এই যে জায়গাটা চিকন হয়ে আসছে, একটু লম্বা হয়ে এসে চিকন হয়ে আসে, এটাকে বলা হচ্ছে নেক অফ গল ব্লাডার।
এই পুরোটা হচ্ছে মূল বডি অংশ, বডি অফ গল ব্লাডার, ঠিক আছে। এবং এই যে মাথার দিকে উঁচু হয়ে আছে রাউন্ড, এটা হচ্ছে ফান্ডাস। ফান্ডাস মানে হচ্ছে চূড়া, যে কোনো অর্গানের মূল উঁচু হওয়া অংশ, স্তূপ অংশটাকে বলা হয় ফান্ডাস। তার মানে তিনটা পার্ট পেলাম, একটা হচ্ছে ফান্ডাস, একটা হচ্ছে মূল বডি, আর হচ্ছে একটা নেক। ঠিক আছে, তিন পার্ট হচ্ছে আমার গল ব্লাডারের। গল ব্লাডারের মূল কাজটা কি? গল ব্লাডার হচ্ছে এই যে লিভার থেকে যে বাইল সিক্রেশন হয়, এই বাইলটা এসে আমার গল ব্লাডারে জমা হবে, এবং গল ব্লাডার কি করবে, সে বাইলটাকে আমরা অনেকটা বলি জাল দেওয়া। হ্যাঁ, ওই যে যেমন দেখবেন অনেক সময় আমরা কি বলি, চুলাতে জাল দেই না, রান্না করি, জাল দিয়ে কি করি, ঘন করি। এই গল ব্লাডার হচ্ছে কি করবে, ওই বাইলটাকে জাল দিয়ে ঘন করবে। ঠিক আছে, এ সাধারণত 10 গুণ বেশি পরিমাণে ঘন করে। কত গুণ? 10 গুণ বেশি ঘন করবে। ঠিক আছে, এই গল ব্লাডার বাইলটাকে। বাইলের কাজটা কি? বাইল হচ্ছে যে লিকুইড সাবস্টেন্স থাকে, লিভার থেকে নিঃসৃত হয় এবং গলব্লাডারে জমা থাকে। এই অনেকটা বিটার টেস্ট, হ্যাঁ, পিতা। এই জন্য দেখবেন যখন যে আমরা মুরগি কাটি, মাছ কাটি, আমরা কি বলি যে পিত্ত যেন না গলে যায়, একটু সবুজ হলুদ টাইপের, হ্যাঁ, একটা গ্রিন ইয়েলিশ টাইপের এক ধরনের কি বলে লিকুইড সাবস্টেন্স, যেটা পরিপাকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এর মধ্যে কিছু উপাদান থাকে, যেমন ধরেন বাইল সল্ট থাকে, বাইল সল্ট, বিলিরুবিন, কোলেস্টেরল থাকে, এবং বিভিন্ন রকম ইলেকট্রোলাইট থাকে এই বাইলের উপাদানের মধ্যে। ঠিক আছে, ইলেকট্রোলাইট বলতে যেমন সোডিয়াম, পটাশিয়াম, এই জাতীয় উপাদানগুলো এর মধ্যে থাকে। নর্মালি এই বাইলের মধ্যে 4 ধরনের বাইল সল্ট থাকে, একটু নোট করে রাখেন যারা পরীক্ষাতে লিখবেন। অনেক সময় প্রশ্ন আসে যে বাইলের মধ্যে বা বাইলের কম্পোজিশনটা কি। তো বাইলের মেইন কম্পোজিশনটা হচ্ছে এর মধ্যে ওয়াটার থাকে, বাইল সল্ট থাকে, বাইল পিগমেন্ট, আর হচ্ছে বাইল অ্যাসিড। ঠিক আছে, এবং সবার শেষ হচ্ছে ইলেকট্রোলাইটস, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, হচ্ছে লেসিথিন নামক এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকে। আরেকবার বলতেছি, বাইলের কম্পোজিশন গুলো মেইনলি হচ্ছে ওয়াটার, বাইল সল্ট, বাইল পিগমেন্ট, পিগমেন্ট মানে রঞ্জক, কালারিং ম্যাটার, বাইল অ্যাসিড, কিছু অ্যাসিড থাকে এর মধ্যে, ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট সব জায়গায় থাকে, রক্তের মধ্যে থাকে, আমাদের বডি ফ্লুইডের মধ্যে থাকে, হ্যাঁ, তবে যে বাইলের মধ্যে থাকে, এরকম অনুযায়ী ইলেকট্রোলাইট আমরা পাবো। এছাড়া কিছু কোলেস্টেরল থাকে, ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে লেসিথিন, এই জিনিসগুলো থাকে। বাইল সল্ট হচ্ছে 4 ধরনের, যেটা বলতেছিলাম। 4 ধরনের মধ্যে 2টা হচ্ছে সোডিয়াম রিলেটেড, 2টা হচ্ছে পটাশিয়াম রিলেটেড। হ্যাঁ, তো সোডিয়াম রিলেটেড হচ্ছে সোডিয়াম টরোকোলেট, আর হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। 2টা সোডিয়াম, 2টা পটাশিয়ামের। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম কিন্তু ইলেকট্রোলাইটের উপাদানের মধ্যেও আছে, কিন্তু মনে রাখবেন সোডিয়াম টরোকোলেট আর হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। ঠিক একই রকম ভাবে পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, এই 4 ধরনের বাইল সল্ট। বাইল পিগমেন্ট, বিলিভার্ডিন, আর হচ্ছে বিলিরুবিন, যেটা আমরা আরবিসি ফর্ম এসে ব্রেকডাউনের সময় পড়েছিলাম। যারা ওই ক্লাসটা করেছেন তারা তো মনে আছে যে আরবিসি যখন ব্রেকডাউন হয়, প্রথম সাবস্টেন্স থাকে বিলিভার্ডিন, সেখান থেকে আস্তে আস্তে বিলিরুবিন হয়। এই বিলিভার্ডিন, বিলিরুবিন এগুলি হচ্ছে রঞ্জক পদার্থ, কালারিং ম্যাটার, যেটা আমাদের বডি থেকে বের হয়ে যাওয়ার কথা এবং প্রস্রাবের সাথে পানির সাথে বের হয়ে যায়, এইটাকে সিনথেসিস করে হচ্ছে লিভার। ঠিক আছে, এছাড়া 5 ধরনের নরমালি বাইল অ্যাসিড থাকে, যেমন কলিক অ্যাসিড, ডিঅক্সিকলিক অ্যাসিড, চেনোডিঅক্সিকলিক অ্যাসিড, লিথোইক অ্যাসিড, এনোলিক অ্যাসিড। আপনারা যদি রেফারেন্স বই হিসেবে আতিক বা ডাক্তার কাইয়ুমের বই যদি পড়েন, কাইয়ুমের বইটা ভালো, আপনারা এটা কালেকশন করে নিতে পারেন। ডাক্তার কাইয়ুমের ফিজিওলজিক্যাল বই, অ্যানাটমিক্যাল বই যেটা আছে দ্বিখণ্ড, এটা কালেক্ট করে নেবেন, ওখানে সুন্দর মতো দেওয়া আছে এই চ্যাপ্টারগুলো। অর্থাৎ কলিক অ্যাসিড, ডিঅক্সিকলিক অ্যাসিড, চেনোডিঅক্সিকলিক অ্যাসিড, লিথোইক অ্যাসিড, আর হচ্ছে এনোলিক অ্যাসিড থাকে সাধারণত বাইলের মধ্যে। ইলেকট্রোলাইট তো আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, সব জায়গায় একই রকম। কোলেস্টেরল থাকে, ফ্যাটি অ্যাসিড, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড থাকে, আর হচ্ছে লেসিথিন। তো যে
পাথওয়ে যেটা বাইল সিক্রেশন, যে বাইলটা কোথা থেকে আসে, এইটা আবার একটা আলাদা করে কোশ্চেন আসতে পারে বা পরীক্ষায় আসে, যে পাথওয়ে অফ বাইল সিক্রেশন বা বাইল সিক্রেশন হওয়ার রাস্তাটা কোন দিক থেকে। এই ছবিটা মনে রাখলে অনেক সময় ছবিও আঁকা, অ্যানাটমিতে আবার ছবি আসছে যে হেপাটোবিলিয়ারি সিস্টেমের ছবিটা আঁকো, হ্যাঁ, যে হেপাটোবিলিয়ারি সিস্টেম এঁকে দেখাও, তখন আপনাকে এই ছবিটা কিন্তু আঁকতে হবে। সহজ, খুব বেশি কঠিন না। এই যে তো টান দিয়ে লিভারের ছবিটা এঁকে নিবেন, তিন কোণ আকৃতি ত্রিভুজের মতো, হ্যাঁ, লিভার এঁকে নিয়ে এখানে মূলত দুইটা শাখা দিবেন, হ্যাঁ, ভিতরে শাখা না দিলেও চলবে। এই যে এখানে একটা শাখা টান দিবেন, এখান থেকে একটা শাখা টান দিবেন, রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে। এটা মানে আমাদের হাতের ডান পাশ হচ্ছে ছবির বাম পাশ, আমাদের হাতের বাম পাশ হচ্ছে ছবির ডান পাশ। তাহলে এই যে দেখেন এখানে, এই যে যেহেতু এটা একটা নালী, এটা একটা নালী, কোত্থেকে আসে? দুই নালী, লিভার থেকে আসে, তাই না? এই জন্য এই নালী দুইটাকে বলা হয় হেপাটিক ডাক্ট। হেপা মানে লিভার, ডাক্ট মানে নালী। তাহলে আমার এই যে রাইট সাইড থেকে যেটা আসছে আমার হাতের রাইট সাইড, সেটা হচ্ছে আমার লিভারের বাম পাশ, তাহলে এটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট, এই যে এলএসডি বলা হয় সংক্ষেপে, লেফট হেপাটিক ডাক্ট। এখানে অনেকগুলো কি থাকবে? বিলিয়ারি চ্যানেল থাকবে, হ্যাঁ, বিলিয়ারি কি থাকবে? চ্যানেল থাকবে। এই বিলিয়ারি চ্যানেল থেকে মূলত বাইলটা সিক্রেশন হয়, ঠিক আছে? এগুলা হচ্ছে বিভিন্ন রকম হেপাটিক সেল থাকে, যে বিলিয়ারি যে চ্যানেল বললাম বা বাইল ক্যানালিকুলি বলা হয়, মানে ক্যানেলের মতো, খালের মতো, ক্যানেল মানে যেমন খাল বা নালী, এরকম এই হেপাটিক সেল থাকে ভিতরে, অসংখ্য হেপাটিক সেল থেকে আমার বাইল ক্যানালিকুলি অর্থাৎ বাইল বের হওয়ার নালী দিয়ে আসবে, এসে সব এই মোটা নালীতে আসবে, যেটা আমরা বলি লেফট হেপাটিক ডাক্ট। আর এই যে রাইট পোর্শন থেকে লিভারের, এই রাইট পোর্শন থেকে সব ওই যে সেম বাইল ক্যানালিকুলি হয়ে হেপাটিক সেল থেকে বাইল ক্যানালিকুলি দিয়ে রাইট হেপাটিক ডাক্ট দিয়ে চলে আসবে। এই দুইটা ডাক্ট একত্রে এসে দেখেন এখানে একটা কমন সাধারণ নালী চলে আসছে, এই যেটাকে বলা হয় সিএসডি বা কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট দেখেন এটা কিন্তু একটু ভিতরের দিকে আছে এবং কিছু অংশ বাইরের দিকে আছে, লিভারের ভিতরের দিকে, কিছু অংশ লিভারের বাইরের দিকে। এই যে লিভারের যে ভিতরের দিকে, এটাকে বলা হয় ইন্ট্রাহেপাটিক, হ্যাঁ, লিভারের ভিতরে। আর লিভারের বাইরের যে অংশটা সেটা বলা হয় এক্সট্রা হেপাটিক, লিভারের বাইরে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্ট্রাহেপাটিকের মধ্যে কমন বা হেপাটিক ডাক্ট, এটা কিছু অংশ ভিতরে, ভিতরটাকে বলবো আমরা ইন্ট্রাহেপাটিক, আর যেটা ভিতরের দিয়ে বাইরে দিয়ে আসবে সেটা এক্সট্রা হেপাটিক। ক্লিয়ার? এই দুইটা এই নালীটা কমন হেপাটিক ডাক্টে একটু এগিয়ে এসে দেখেন এরপরে বাইলটা করে কি, এই যে বামের নালী দিয়ে, হ্যাঁ, বামের নালী দিয়ে কোথায় চলে আসে? গলব্লাডারে চলে আসে। এটাকে বলে সিস্টিক ডাক্ট। কি বলা হয়? সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট হয়ে গলব্লাডারে বাইলটা জমা হয় এবং সে কত গুণ ভারী হবে? ঘন হবে 10 গুণ। অর্থাৎ সে লিভার থেকে যতটুকু পাতলা নিঃসৃত হবে এই গলব্লাডারের মধ্যে এসে সে ঘন হয়ে 10 গুণ পরিমাণ বেশি ঘন হবে, ঘন হয়ে জমা হইলো। এরপর হচ্ছে কি করবে? যখন সে প্রয়োজন হবে সে আবার এই গলব্লাডার থেকে আবার সিস্টিক ডাক্ট হয়ে এই যে একটা লম্বা চ্যানেল দিয়ে আসবে, এটাকে বলা হয় কমন বাইল ডাক্ট, সিবিডি, সংক্ষেপে বলে সিবিডি। অনেক জায়গায় ছবি দেখবেন সিবিডি লেখা আছে। সিবিডি মানে হচ্ছে কমন বাইল ডাক্ট, আর সিএসডি মানে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এলএসডি মানে হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট, আরএসডি মানে হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, ঠিক আছে? এরপরে এখান থেকে চলে আসবে এই অংশটা এসে এইখানে প্যানক্রিয়াসের নালীর সাথে যুক্ত হইল, ঠিক আছে? এখানে প্যানক্রিয়াটিক ডাক্ট, এই প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস অর্থাৎ প্যানক্রিয়াটিক রস নিঃসৃত হবে। এই দুইটা রস বাইলের সাথে মিলে একটু সামনের দিকে এসে, এটা হচ্ছে ডিউডেনাম, ডিউডেনামের সেকেন্ড পার্ট বলা হয়, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। এখানে এসে খাবারের, যখন খাবারটা এখানে আসবে এই বাইলের বাইল রসটা, বাইল এবং প্যানক্রিয়াটিক জুস একত্রে এসে এই জায়গাতে মিলিত হবে, এই জায়গায় বলা হয় অ্যাম্পুলা অফ ভাটের। কি বলা হয়? অ্যাম্পুলা অফ ভাটের, অথবা হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলাও বলা হয়। এই জায়গাটাকে অ্যাম্পুলা অফ ভাটের, অথবা এই যে হেপাটো মানে হেপাটিক থেকে যে নালীটা আসছে এবং প্যানক্রিয়াসের নালী আসে, হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বলা হয়, ঠিক আছে? এই অংশটাকে এখানে এসে মিলিত হয়ে খাবারটাকে তখন সে কি করে? ডাইজেস্ট করে এবং খাবারটা তখন সামনে যত আগাতে থাকবে আস্তে আস্তে অ্যাবজর্ব হবে।
এই যে এতটুকু যে সিক্রেশন, এটাই হচ্ছে আমার বাইল সিক্রেশন হওয়ার রাস্তা, এবং এই সিস্টেমটাকে বলা হয় হেপাটো বিলিয়ারি সিস্টেম। ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পারছেন? কারো যদি কোনো অসুবিধা থাকে বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখবেন অনেক সময় আমরা আলটা করতে দিই, হ্যাঁ, এখানে একটু বোঝার বিষয় আছে। আমার এই অংশটা বলেন তো, পেটের কি উপরের পার্টে না নিচের পার্টে? যে লিভার, গলব্লাডার, এগুলো কি আমার পেটের ভিতরে কি উপরের পার্টে না নিচের পার্টে? আর আইডিয়া নাই? স্যার নিচের পার্টে না? নিচের পার্টে। স্যার আমাদের উপরের পার্টে। নাভি যদি সেন্টার পয়েন্ট হয়, হ্যাঁ, নাভির উপরের পোর্শন হচ্ছে আমাদের লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, এগুলো থাকে, হ্যাঁ, ডিউডিনাম পর্যন্ত। এরপরে হচ্ছে বাকি পার্ট গুলি নিচের পার্টে, যেমন কিডনি, এটা হচ্ছে লোয়ার পোর্শনে, হ্যাঁ। তারপরে মহিলাদের যে ফিমেল অর্গান গুলো হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে। এই জন্য আমরা যেটা কমন ভুল করি, অনেক সময় দেখা যায় আল্ট্রাসোনোগ্রাম করতে দিলে আমরা লিখতে পারি না যে আসলে আমরা কি আল্ট্রাসোনো দেবো। বলেন, কিছু বলতেছিলেন? যে আল্ট্রাসোনোগ্রাম করতে দিলে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা কি আল্ট্রাসোনোগ্রাম দেবো, হ্যাঁ। যদি কারো লিভার দেখতে হয়, গলব্লাডার দেখতে হয়, তখন আমরা লিখে দেবো ইউএসজি অফ এইচবিএস, মানে এই যে হেপাটোবিলিয়ারি সিস্টেম। ঠিক এই কথাটা লিখে দিবেন, তার মানে তারা এই সিস্টেমটা করবে। লিভার দেখবে, গলব্লাডার দেখবে, এটা সম্পূর্ণ পেট দরকার নেই। অথবা সম্পূর্ণ পেট আমরা দিতে পারি, সেক্ষেত্রে কিডনি সব চলে আসবে। কিন্তু এই জন্য যারা দেখবেন গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর, তারা কিন্তু শুধু এই উপরে পোর্শন দেয়। আবার যারা ইউরোলজি ডক্টর, তারা কিন্তু লোয়ার অ্যাবডোমেন দেয়। মহিলাদের যদি আমরা ইউট্রাস, তারপর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এগুলো দেখতে গেলে আমরা লোয়ার অ্যাবডোমেন দিয়ে দিই। যদি দুই জায়গাতে সমস্যা থাকে তখন হোল অ্যাবডোমেন দিয়ে দিবেন, বা স্পেসিফিক বলে দিতে হবে। এই জন্য আমাদের এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই সিস্টেমের নাম হচ্ছে কি, হেপাটো বিলিয়ারি সিস্টেম বা এইচবিএস। এটা মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, এইচবিএস। এবার আমরা একটু জন্ডিস সম্পর্কে একটু হালকা ধারণা দেব। তো ডিটেলস সম্ভব না, এটা প্র্যাকটিস অফ মেডিসিনের পার্ট। যেহেতু আমরা আগে বলেছিলাম যে আরবিসির সময় আমরা এটা আলাদা করে একটু পড়াবো। তো দেখেন, মূলত জন্ডিস হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন, অর্থাৎ যেখানে কি হয়, আমাদের স্কিনটা, মিউকাস মেমব্রেন গুলো হলুদ হয়ে যায়, হলুদ ডিসকালারেশন হয়। এটা কোনো আসলে রোগ না, এটা রোগের সিমটম বলা চলে। কিসের জন্য হয়? আমার বডিতে বিলিরুবিন নামক এক ধরনের যে পিগমেন্টেশন আছে, সাবস্টেন্স আছে, যেটা আরবিসি ব্রেকডাউনের ফলে হয়, এবং এটা জমা হয় এসে কোথায়? এই যে বাইলের মধ্যে, যেটা আমরা বললাম যে বাইলের মধ্যে এসে বাইল কি পিগমেন্ট যেটা আর কি, হ্যাঁ, এই বাইল পিগমেন্টের মধ্যে জমা হয়, যেটা বিলিভার্ডিন, বিলিরুবিন হিসেবে। তো এই বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকভাবে আমার বডিতে থাকবে এই যে 0.2 থেকে 0.8 এর মধ্যে, অর্থাৎ 1 মিলিগ্রাম/ডেসিলিটার নিচে থাকবে, হ্যাঁ, এই বিলিরুবিনটা। যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি জন্ডিস, হ্যাঁ। 1.2 পর্যন্ত ধরা হয় সর্বোচ্চ, এর বেশি গেলে জন্ডিস বলি আমরা। তো ক্লিনিক্যালি, অর্থাৎ আমাদের মানে প্যাথোলজিক্যাল টেস্টের মধ্যে যদি 3-এর উপরে উঠে যায়, তখন হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি আমরা একদম স্কিন মিউকাস মেমি সব হলুদ দেখতে পাবো। কিন্তু ধরেন 3-এর নিচে থাকলে, 1.8-2 এরকম থাকলে সমস্ত এত বোঝা যায় না, তবে চোখের দিকে হালকা একটু বোঝা যায়। এই জন্য মূলত আমরা আসলে টেস্ট করি। আমরা যে টেস্টটা করতে দেবো সেটা হচ্ছে মূলত বিলিরুবিন করতে দেবো, হ্যাঁ। এই বিলিরুবিনের যে জমা হবে, যে ভেঙে আসবে আর ব্লাড থেকে লিভার হয়ে, এটা স্বাভাবিকভাবে আমাদের কি হয়, প্রস্রাবের মাধ্যমে বা পায়খানার মাধ্যমে বের হয়ে যাওয়ার কথা। আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে জানি না, যে আরবিসি যখন ব্রেকডাউন হয়, যে একটা নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, তার স্টুলটা কেমন থাকে, পায়খানা কেমন করে বলেন তো? ছোট বাচ্চা, 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, কেমন করে পায়খানা? পায়খানার রং কি দেখছেন কখনো? 1 দিনের ছোট বাচ্চা দেখেন নাই তার পায়খানার রং? কালো হয়। হ্যাঁ, কালো হয়, রাইট, কালো হয়। দেখবেন ঠিক 1-2 দিনের পরে
এবং বাচ্চার ধরেন 3-4 দিনের পরে জন্ডিস হওয়া শুরু করে, তাই না? সমস্ত শরীরের হলুদ হয়ে যায়। কারণ কি, ওই যে একদিন পর্যন্ত কালো পায়খানা হয়, ওই মুহূর্তের পর থেকে তার কি হতে থাকে, আরবিসিটা ভাঙা শুরু করে। আরবিসি যখন ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে, বিলিরুবিন তৈরি করে। এই বিলিরুবিন তখন লিভার কি করে, সিনথেসাইজ করে, সংশ্লেষ করে, সে ওইটাকে প্রসেস করে ইন্টেস্টাইন দিয়ে প্রস্রাবের সাথে বের করে দেয়, ঠিক আছে? এবং কি করে, পায়খানার সাথে বের করে দেয়। তখন প্রস্রাবের রং হালকা একটু হলুদ হয়, পায়খানার রংটা হালকা হলুদ হয়ে যায়, ঠিক আছে? যদি না বের হয় তারা কোনো কালো থাকে। তাহলে এই যে সংশ্লেষ করলো, এই সংশ্লেষের পার্ট অনুযায়ী আমরা এই জন্ডিসটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি হেপাটিক, প্রি মানে পূর্বে, অথবা হেমোলাইটিক জন্ডিস, ঠিক আছে? এটাকে আমরা আনকনজুগেট বা ডিরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়া বলতে পারি আমরা। হ্যাঁ, হাইপার মানে হচ্ছে বেশি, বিলিরুবিনেমিয়া মানে হচ্ছে বিলিরুবিন রক্তের সাথে বেশি হয়, মিয়া মানে ব্লাড। হ্যাঁ, বিলিরুবিনটা রক্তে কি হয়ে যাবে, হাইপার মানে বেশি হবে। এটাকে ডাইরেক্ট কি বলে, জন্ডিসও বলা হয়, বা কি বলে, এই যে ডিরেক্ট ইনডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট বলা হয় এটাকে। এটা কেন প্রিহেপাটিক, অর্থাৎ তার হেমোলাইটিক হচ্ছে আরবিসিটা ব্রেকডাউন, ভেঙে যাওয়া, বেশি পরিমাণে ভাঙতেছে, সে কি করতেছে, এটাকে সিনথেসাইজ করে ছাড়তে পারতেছে না, তখন অতিরিক্ত অংশ ব্লাডে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে যখন সে লিভারে আসবে, লিভার যদি সেটাকে কি করতে পারে, মানে ভাঙতে না পারে, লিভার হচ্ছে আমাদের একটা ঢেকির মতো, একটা ব্লেন্ডার মেশিন, সেটাকে প্রসেস করবে। যেমন দেখেন, আমরা যখন কোনো চাল টাল কোনো মশলা যদি গুঁড়া করতে দেই ব্লেন্ডারের মধ্যে বা ঢেকির মধ্যে, আগে যখন ঢেকিতে দিত, ঢেকির মধ্যে প্রথমে বা ব্লেন্ডার যখন আমরা প্রথমে গুঁড়া করি, সব কি গুঁড়ো হয়ে যায়? চালের অংশ একবারে কি গুঁড়ো হয়ে যায়? না, চাল গুলো গুঁড়ো হয় করে না। নেয় ব্লেন্ডারে, কিছু গুঁড়ো হবে, কিছু পাউডার থাকে, গুঁড়া গুঁড়া অংশ মানে আস্তে আস্তে অংশ থাকে। পরে আমরা কি করি, আবার এটা ছেঁকে ওই বড়গুলোকে আবার দিয়ে আবার ব্লেন্ড করে নিই, গুঁড়াগুলোকে আলাদা করে ফেলে, তাই না? লিভারের মধ্যে যখন এরকম বিলিরুবিনটা আসবে, সে কি করবে, কিছুটা কনজুগেট করবে, সংশ্লেষ করবে, কিছু করতে পারবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে হেপাটিক বা হেপাটো সেলুলার জন্ডিস। যদি লিভারটা কি করতে না পারে, সংশ্লেষ করতে না পারে, এই জন্য কিছু করবে, কিছু করবে না। যদি এই কারণে তার রক্তে যদি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলি হেপাটিক বা হেপাটো সেলুলার জন্ডিস, ঠিক আছে? এরপরে ধরেন লিভার সংশ্লেষ করে ফেললো, কিন্তু এই যে রাস্তা দিয়ে যে যাবে, হ্যাঁ, এই যে রাস্তা দিয়ে সে যাবে, লিভার সংশ্লেষ করে ফেললো, করার পর এখান থেকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে এই রাস্তার যেখান থেকে শুরু করে আমার এই যে অ্যাম্পুলা ভাটের পর্যন্ত, যদি রাস্তার কোনো এক জায়গায় যদি কি থাকে, বন্ধ থাকে, বাধা থাকে, এখানে হয়তোবা রাস্তাটা চিপা হয়ে যেতে পারে, এখানে হয়তোবা কি কোনো কারণবশত কি পাথর যদি হয়, পাথর হয় না, পাথর হয়ে রাস্তাটা আটকে পড়ে গেল, তখন তার ওই বিলিরুবিন এই ব্লাড দিয়ে বেরোতে পারবে। তখন কি হবে, অতিরিক্ত গুলো আবার রিপিট হয়ে ব্লাডে ভাসতে থাকবে, কিন্তু প্রস্রাব বা পায়খানা দিয়ে সে কি করবে না, পাস হবে না। তখন সেটাকে বলা হয় পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে? এই যে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস 3 নম্বরে, এখানে এটাকে বলা হয় কনজুগেটেড বা ইনডাইরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়া, ঠিক আছে? লিভারের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কনজুগেট আনকনজুগেট দুইটাই। আর যেটা লিভারের আগে, অর্থাৎ অতিরিক্ত ব্লাড ভাঙার কারণে যে জন্ডিসটা হবে, সেটাকে বলা হয় আনকনজুগেটেড বা ডিরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়া। আর যেটা অবস্ট্রাকটিভের কারণে, অর্থাৎ হেপাটো পরে গিয়ে, লিভারের পরে গিয়ে যেটা হবে, সেটা হবে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। এটাকে আমরা কনজুগেটেড বা ইনডাইরেক্ট হাইপার বিলিরুবিনিয়া বলি, ঠিক আছে? তো এই কথাগুলি এখানে ভিতরে বর্ণনা করে দেওয়া আছে, জাস্ট সিস্টেমটা বুঝতে পারছেন। যেটা লিভারের প্রবেশের আগে যদি অতিরিক্ত আরবিসি ভাঙার ফলে বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলবো কি ডিরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়া বা কি আনকনজুগেটেড জন্ডিস বা প্রি হেপাটিক জন্ডিস লিভারের আগে, ঠিক আছে? আর লিভারের মধ্যে থেকে যেটা হবে, এখানে কনজুগেট আনকনজুগেট দুই ধরনেরই থাকবে, এটাকে আমরা বলবো হেপাটিক বা হেপাটোসেলুলার জন্ডিস। এরপর হচ্ছে লিভার কাজ করে দিল,
কিন্তু আমার এখানে আসতে গেলে কোনো অংশে বাধাগ্রস্ত হলো, সেটা হচ্ছে পোস্ট হেপাটিক, মানে লিভারের পরে যেটা, অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস। এখানে কোন একটা বাধাগ্রস্তের কারণে বিলিরুবিনটা পাস হচ্ছে না। এ হচ্ছে আমাদের মূলত জন্ডিসের মেকানিজম। এই যে দেখেন, মূলত এটা আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে এঁকে দেখিয়েছি। আমি একটু দেখি ছবিটা। এই যে হেমোলাইসিস মানে আরবিসি ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন হলে এটা ব্লাডে ঘুরতে ঘুরতে কি আনকনজুগেট অবস্থায় আছে, এরপরে চলে আসবে কোথায়, লিভারে আসবে। হ্যাঁ, লিভার সে কি করবে, আপটেক করবে, আপটেককে সেই আনকনজুগেটকে কনজুগেট করবে এবং সে এক্সক্রিয়েশন করবে, নির্গমন করে দিবে। কার মাধ্যমে? বাইলের স্যার মাধ্যমে। স্ক্রিন দেখা যখন যাচ্ছে সে না, বাইলের মাধ্যমে, জি বুঝি নাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্যার, দেখা এখন দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তো দেখেন লিভারে আসলো, লিভার গ্রহণ করলো, লিভার কাজ কি করলো, আনকনজুগেটেড কনজুগেট করে ফেললো। মানে যখন সে সংশ্লেষ করলো, মানে বিভিন্ন মেকানিজমের দ্বারা সে কি করবে, সংশ্লেষ মানে হচ্ছে আমার বডি থেকে যেন সে খুব সহজে বাইরে বের হয়ে যায়। নাহলে এটা তো একটা মানে অনেকটা বিষাক্ত সাবস্টেন্স, হ্যাঁ, এটা আমার ব্লাডে থাকলে ক্ষতি করবে। এই জন্য সামান্য একটু মাত্রা বাড়লে আমাদের পুরো স্কিন হলুদ হয়ে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, এবং অতিরিক্ত বাড়তে বাড়তে পরবর্তী লিভারে কি করে ফেলে, বিভিন্ন রকমের রোগ তৈরি করে ফেলে, তাই না, লিভার ড্যামেজ করে ফেলে। এই জন্য কি করে, কনজুগেট করলো, কনজুগেট করে পাইলের মাধ্যমে সে বের করে দিল। বের হয়ে দিয়ে কোথায় আসবে, ইন্টেস্টাইনে আসবে, নাড়িভুঁড়িতে আসবে। তো ইন্টেস্টাইন যখন আসলো, এর কিছু অংশ দেখেন, এখানে 3টা পার্ট ইন্টেস্টাইন আসার পরে, কিছু অংশ ইন্টেস্টাইন থেকে ব্লাডের মাধ্যমে কিডনিতে চলে যায়। এই যে জেনারেল সার্কুলেশনের মাধ্যমে সে কিডনিতে চলে গেল। কিডনিতে যাওয়ার পরে সে কি করলো, প্রস্রাবের সাথে বের হয়ে গেল। যখন বিলিরুবিনটা প্রস্রাবের সাথে বের হয়ে গেল, তখন সেটাকে বলা হয় ইউরো বিলিনোজেন। তখন সে বিলিরুবিন থাকেনি। রক্তে থাকলে বিলিরুবিন হয়, প্রস্রাবের সাথে যখন মিশে বের হয়ে গেল আমার বডির বাইরে, তখন সেটা হয়ে গেল ইউরো বিলিনোজেন। কিছু অংশ ইন্টেস্টাইন থেকে কোথায় চলে যাবে, যে লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, বৃহদন্ত্রের মাধ্যমে রেকটাম দিয়ে স্টুল বা ফেসেস মলের সাথে বের হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো স্টারকোবিলিনোজেন। প্রস্রাবের সাথে বের হলে বলবো, ইউরিনের সাথে বের হলে বলবো ইউরোবিলিনোজেন, স্টুলের সাথে বের হলে বলবো স্টারকোবিলিনোজেন। তো কিছু অংশ প্রস্রাবের সাথে বের হয়ে গেল, কিছু পায়খানার সাথে বের হয়ে গেল। এই কারণে পায়খানার রং কি হয়, হলুদ হয়, প্রস্রাবের রং হলুদ হয়। যদি অতিরিক্ত বের হয় তখন প্রস্রাব গাঢ় হলুদ হয়ে যায়, তাই না? আবার স্টুলের সাথে যখন হয় তখন স্টুল কাদা কাদা হয়ে যায়, ক্লে টাইপের, হ্যাঁ, কাদা কাদা কালচে কালচে একটু ভাব চলে আসে। আবার বাকি কিছু অংশ সবগুলো সে কি করতে পারবে না, বের করতে পারবে না। আবার সে রক্তের মাধ্যমে ঘুরে ঘুরে, এটাকে বলে পোর্টাল সার্কুলেশন। এই পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে সে কি করতেছে, আবার পুনরায় ঘুরে কোথায় যাবে, লিভারের মধ্যে চলে যাবে। আবার লিভার এটা কি করবে, সংশ্লেষ করবে, হ্যাঁ, সংশ্লেষ করে বাইলের মাধ্যমে আবার সে দিবে কোথায়, ওই যে ইন্টেস্টাইনে। আবার কিছু অংশ যাবে ইউরিনে, কিছু অংশ যাবে স্টুলে। ঠিক আছে, এইভাবে মূলত যে ফর্মেশন হয় এবং এক্সক্রিয়েশন হয় বিলিরুবিন। ক্লিয়ার? এখন এই বিলিরুবিনের সাথে আমরা কিছু টেস্ট করতে দিই, এটাকে আমরা বলি লিভার ফাংশন টেস্ট। হ্যাঁ, সাধারণত আমরা লিভার ফাংশন টেস্ট করতে বললে 4টা টেস্ট করে দেয়, হ্যাঁ, ল্যাবালারা। এটা হচ্ছে আপনার এসজিপিটি, এসজিওটি, সিরাম বিলিরুবিন, আর হচ্ছে অ্যালকালাইন ফসফেট। এই কথাটা মনে রাখবেন। এসজিপিটি, এসজিওটি এগুলো হচ্ছে লিভারের এনজাইম আর কি, এনজাইম পরীক্ষা। এই পরীক্ষা দ্বারা বোঝা যায় লিভারটা আমার কতটা কার্যকর আছে, হ্যাঁ। আর সাথে হচ্ছে অ্যালকালাইন ফসফেট। এছাড়া আরো অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো প্যাথোলজি পার্টে যখন 3rd ইয়ার উঠবেন তখন আপনাদের প্যাথোলজি পার্টে এটা আলোচনা করা হয়। তো এই হচ্ছে মোটামুটি নর্মাল মেকানিজম, লিভারের কাজ, বাইলের কাজ নিয়ে আলোচনা করলাম আমরা, এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম সম্পর্কে আমরা বললাম। বাকিটুকু আপনি একটু বই পুস্তক দেখে একটু পড়ে নিবেন। কোনো যদি প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা সিস্টেম সম্পর্কে আলোচনা করব। আমাদের ধারাবাহিকভাবে কিন্তু ব্লাড নিয়ে আলোচনা হয়েছে, তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে আমরা পড়েছি, রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে পড়েছি, ডাইজেস্টিভ সিস্টেম। মোটামুটি আজকে মানে এই পর্যন্ত হলেই মোটামুটি শেষ। এখন বাকিটুকু আপনারা পড়ে নেবেন, পড়ে যদি কোশ্চেন থাকে কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারেন। এছাড়া আরো অনেক ধরনের কোশ্চেন আসে, যেমন স্টোমাকের, মানে ছোট ছোট অনেক পার্ট, যদি 5 মার্ক করে আসে আপনাদের 3টা প্রশ্ন থাকে প্রতিটার হিসেব থেকে, ক খ গ, এগুলো 5 মার্ক করে থাকে। এখানে অনেক রকম আসে, স্টোমাক থেকে প্রশ্ন আসতে পারে, স্যালাইভার উপাদান থেকে আসতে পারে, দাঁত থেকে আসতে পারে, তারপরে এই যে ডাইজেস্টিভ প্রসেস সম্পর্কে আসতে পারে। এগুলো আপনারা প্রশ্ন সলভ করে দেখবেন কোনো সমস্যা আছে কিনা।
আর কোনো কোশ্চেন আছে? আর কোনো প্রশ্ন আছে? কোশ্চেন নাই স্যার। তাহলে ঠিক আছে, আমাদের আজকে তাহলে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নতুন একটা রেকর্ডিং অফ করব। হ্যাঁ, রেকর্ড অফ করে দেন দাদা। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে।